নির্বাচন কমিশন এমন একটি ফর্ম বানিয়েছেন যে ফর্মে একজন ব্যক্তির পারিবারিক সমস্ত ডিটেলস থাকছে। ফর্মটা দেখবেন সেখানে জানতে চাওয়া হয়েছে মায়ের নাম, বাবার নাম, এমনকি যারা বিবাহিত তাদের স্ত্রী এবং স্বামীর নাম। এই যে উপরকার তালিকাটা এবং এই তালিকার সাথে যদি সেলফ ম্যাপিং হয় তাহলে একরকম, যদি প্রোজেনি ম্যাপিং হয় তাহলে একরকম, এবং যদি নাইদার মানে এর মধ্যে, এই দুটোর মধ্যে অর্থাৎ সেলফ এবং প্রোজেনি এই দুটোর মধ্যে যদি না হয় তাহলে এটা চলে গেল নাইদারে। তো এই যে ডিটেলসটা চাওয়া হয়েছে এটাতে ব্যক্তির সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যদের যে সম্পর্ক সেটা কিন্তু বেরিয়ে আসছে, মানে ট্যাগিং হয়ে যাচ্ছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বিএলওরা যখন ফিল্ডে কাজ করছে তখন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রোজেনির যে অংশটি রয়েছে সেই অংশের ক্ষেত্রে একটা বড় ফাঁকি দেখা যাচ্ছে। বিএলওরা এই জিনিসটা বুঝতে পারছে না বা তারা ধরতে পারছে না। স্বাভাবিকভাবে তাদের পক্ষে ধরাটাও সম্ভবপর নয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু ফেক প্রোজেনিকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। ইতিমধ্যে আপনারা দেখে থাকবেন বিভিন্ন নিউজ চ্যানেল বা এইগুলোতে যে কিভাবে ফেক প্রোজেনি আমরা ধরতে পারছি। তো এই ফেক প্রোজেনিকে ধরার ক্ষেত্রে কতগুলো ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়েছেন। একটা নির্দেশিকা আমাদের কাছে এসেছে, যে নির্দেশিকা অনুসারে আমরা এই কাজটা করে চলেছি, এবং এখানে কিন্তু কোনো ব্যক্তি মানে ফাঁকি দিতে পারবে না, ফেক হিসাবে ফাঁকি দিতে পারবে না, সে কিন্তু আইডেন্টিফাইড হয়ে যাবে। যেমন এখানে কতগুলো বিষয়ের কথা আমরা বলবো, আমাদেরকে যেগুলো ইনস্ট্রাকশন দেয়া হয়েছে সেইগুলো দিয়ে কিন্তু আমরা এই ফেক প্রোজেনি যে ব্যাপারটা সেটা কি সেটাকে আমরা ধরবো। এবং আরো কতগুলো নির্দেশিকা এসেছে যে নির্দেশিকার মাধ্যমে আমরা সমস্ত গোটা ব্যাপারটাকে আরো পরিষ্কার করে তুলে ধরতে পারবো। এর আগের দিন একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে আমরা 6 জন লোককে খুঁজতে বেরিয়েছি, তার মধ্যে 3 জন লোক অর্থাৎ 2002-এর যে ব্যক্তিটি ছিলেন, 2025-এ যে ব্যক্তিটি এলেন, এবং উভয়ের মধ্যে কেউ নয় সেই ব্যক্তিটি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে খুঁজতে গিয়ে আমরা খুঁজে ফেলেছি হয়তো 3 জন ব্যক্তিকে, কিন্তু তার মাঝখানেও কিছু গন্ডগোল বা অসঙ্গতি থেকে যাচ্ছে। এবার সেই অসঙ্গতিগুলো দূর করতে হবে। তো দেখুন যে একটা লিস্ট আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে যে বর্তমানে কতজন ভোটার এরকম রয়েছে আপনার বুথে যাদের বয়স 83, অর্থাৎ 2002-এ এদের বয়স ছিল 60 বছর। তাহলে আমরা বুঝতে পারবো যে বয়োজ্যেষ্ঠ ভোটার কতগুলো আছে, তারা জীবিত আছে না তারা মৃত। নেক্সট হচ্ছে যে বর্তমানে 50 বছর বয়স কিন্তু প্রোজেনি ম্যাপে রয়েছে। ভালো করে বুঝবেন বিষয়টা, যে বর্তমানে কোনো ব্যক্তির বয়স হচ্ছে 50 বছর, হিসাব অনুসারে 41+ মানে 42 যদি তর্কের খাতিরে আমরা ধরে নেই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যক্তির সেলফ ম্যাপিং এখন হওয়া উচিত। আমরা আরো 8 বছর এগিয়ে যাচ্ছি, অর্থাৎ 50 বছর। তিনি কেন এখন প্রোজেনি ম্যাপিং করেছেন, এর পিছনে কারণটা কি, এগুলো আমাদেরকে জানতে হবে। সেই কারণকে আমরা খুঁজে বার করব, একটা একটা করে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। নেক্সট হচ্ছে যে পিতামাতার সাথে
ম্যাপিং হয়েছে এমন ব্যক্তি, মানে প্রজেনি হিসাবে ম্যাপিং হয়েছে, বর্তমানে তার বয়স 18 বছরের যদি কম হয়ে থাকে হিসাব অনুসারে এবং 41+ যদি কম হয়ে থাকে, তাহলে কিন্তু এক্ষেত্রে অসঙ্গতি আছে। 18 বছরের কম কেন বলছি? যে 18 বছর ছাড়া ভোট হওয়া সম্ভবপর নয়। ফলে 18 বছর এর কম যার বয়স, তাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে ফেক প্রজেনি বা নকল বংশধর কিন্তু আমরা খুঁজে পাব। এবং আর একটা ব্যাপার হচ্ছে যেটা, যে আরো একটা জিনিস যেটা নির্দেশিকাতে এসেছে, যে সমস্ত ব্যক্তির স্বাক্ষর ফর্মে করেছে বাড়ির লোকেরা, তারা ইতিমধ্যে হয়তো বাড়িতে নেই, করেছে, তো এই রকম সংখ্যা কতগুলো। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে কোন কোন বুথে 50% বেশি প্রজেনি ম্যাপিং হয়েছে। মনে করুন 1000 ভোটার আছে, সেখানে যদি 500-র বেশি ভোটার প্রজেনি হিসাবে হয়ে থাকে, এবং এভাবে ধরে নিন যে 600 হয়েছে প্রজেনি, মানে 60% হয়ে গেল, আর 400 হয়েছে ফ্রেশ, কিছু মাইনাস প্লাস আছে যেটা ওই ডেথ, শিফটিং, অ্যাবসেন্ট এটাতে হবে। তো এই ধরনের যে বুথগুলো, এই প্রজেনির ওপর বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে, যে এই প্রজেনিরা 60% হলো কি করে। 2002-এর যে কাউন্টিং লিস্ট, এবার এইটা আপনারা ভাববেন যে তাই তো, এই তথ্যগুলো কি করে আসছে। আমি প্রথমেই এই ভিডিওতে শুরু করেছি যখন, তখন বলেছি যে ফর্মে উল্লিখিত ব্যক্তির সাথে তার পারিবারিক যে সম্পর্ক বা ট্যাগিং, মনে করুন কেউ বাবার নাম দিচ্ছে, ছেলে হিসাবে এলো, আবার সেই বাবাই অন্য সময় আবার দেখা যাচ্ছে দাদু হিসাবে এলো, তো এটা তো ট্যাগিং হয়ে আছে। মায়ের ক্ষেত্রেও একই রকমের, আবার দিদিমার ক্ষেত্রেও একই রকমের। তো আমাদেরকে আরো যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা ওইগুলো ভেরিফিকেশন করব। সেটা হচ্ছে ক্রস ভেরিফিকেশন, অথবা এটাও বলা যেতে পারে যে সুপার ভেরিফিকেশন। তো এই ক্রস ভেরিফিকেশন, সুপার ভেরিফিকেশনটা কি না, যে সমস্ত তথ্য আমরা পেয়েছি সেগুলোকে আবার পুনর্যাচাই করব, এবং সেই যাচাইয়ের ক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে অবশ্যই তাকে আমরা মার্ক করব। এটা গেল। তো এক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস এখানে বলবো, যে কিছু এররের কথাও আসতে পারে। যেমন হচ্ছে ধরুন এক্ষেত্রেও এই অসঙ্গতি আসতে পারে। যেমন হচ্ছে তথ্যের অমিল কি করে হচ্ছে, একটা হচ্ছে মেশিনিক্যাল এরর হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে যে হিউম্যান এরর, অর্থাৎ আমি জানি কাজটা করার সময় কিন্তু আমি লিখলাম না, বা আমার অজান্তে লেখা হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল হিউম্যান এরর। তো কার্যক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে মেশিনিক্যাল এররের থেকেও মনে হয় বেশি হিউম্যান এরর হয়েছে। তো এই হিউম্যান এররটাকেই খুঁজে বার করতে হবে আবারও। তো এখন কথা হচ্ছে যে বিএলওরা, মানে আমরা যারা কাজ করছি, তারা কেন এই প্রথম চান্সেই এটাকে আইডেন্টিফাই করতে পারলাম না, এর একটা কারণ আছে। সেটা হচ্ছে, মনে করুন আপনি এমন একটা প্রজেনি, এমন একজন ব্যক্তির নাম এখানে দিয়েছেন আমাকে ফর্মে, আমি ফর্মটি দেখলাম যে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার একদম ঠিক, আমি মিলিয়ে দেখলাম 2002-এর লিস্ট অনুসারে একদম ঠিক, টাইটেল কোনো সমস্যা নেই, এগুলোতে আমি মিলিয়ে দেখার পরে আমি সেই ফর্মটিতে সাইন করলাম, আপনাকে কপি দিলাম। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে বহু নাম ঢুকে গেছে যেগুলো আমরা ধরতে পারিনি, ট্রেস করতে পারিনি, সেইগুলোই কিন্তু এইবারে ট্রেস হয়ে যাবে। কি করে হবে দেখুন, ওই 18 বছর বয়স যাদের বলেছি তাদের ক্ষেত্রে একটা হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে এটাকেও আমাদের নজরে আসছে যে একই ব্যক্তি
মনে করুন রাজু বিশ্বাস, 2002-এর তার নাম ছিল রাজু বিশ্বাস। সেই লোকটা বা সেই ব্যক্তি ভবিষ্যতে এসে কোনো এক সময় 2010 হোক 15 হোক তার নামটা পরিবর্তন করেছেন হেমন্ত বিশ্বাস হিসাবে। এবার ঘটনা হচ্ছে যে দু জায়গায় দু রকমের তথ্য হয়ে আছে, ব্যক্তি হয়তো একই কিন্তু দু জায়গায় দু রকমের তথ্য হয়ে আছে। কিন্তু এবার আমি কি করে বুঝবো যে রাজু বিশ্বাস আর এই হেমন্ত বিশ্বাস একই ব্যক্তি? সেক্ষেত্রে আপনাকে একটা সুপার ডকুমেন্টস, বিশেষ করে কোর্টের এফিডেভিট, এটা কিন্তু আপনাকেই প্রমাণ হিসাবে আপনার বিএলও যখন আপনার বাড়িতে যাবে বা ক্রস চেকিং টিম, বিশেষ করে এক্ষেত্রে ইলেকশন কমিশনের বিশেষ টিম, যেটা আপনারা শুনে থাকবেন ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং বিভিন্ন তথ্য কালেকশন করছেন, তারা কিন্তু আপনাদের ফিল্ডে যাবেন, বাড়িতে যাবেন, তার সাথে আপনাদের সংশ্লিষ্ট ডিএলও থাকবেন, সেখানে আপনার বাড়িতে কিন্তু ভেরিফিকেশন হবে। এবং সেখানে কি কি দেখা হতে পারে, যে আপনি যে ভোটার কার্ড দেখিয়েছেন বা আপনি যাকে পিতা হিসাবে বলছেন, আপনি মনে করুন প্রজেনী, আপনি পিতা হিসাবে মানে পিতা হিসাবে কাউকে একটা মেনশন করেছেন, সেখানে আপনার পিতা, মনে করুন রাজু দাসই আপনার পিতা, তাহলে রাজু দাসের সাথে রাজু দাসের বাবার তো একটা সম্পর্ক থাকবে, তাহলে সেই রাজু দাসের বাবাকে আমরা খুঁজবো। আবার রাজু দাসের বাবাকে যখন আমরা খুঁজবো, তখন মনে করুন যে রাজু দাসকে প্রজেনী করেছিল তারও তো ছেলে থাকবে, তারও বংশধর থাকবে, তাহলে তারা যখন ওই রাজু দাসের বাবা কালু দাসকে যখন দেখিয়েছে, তখন ওইভাবে কিন্তু লিঙ্ক আপটা আমরা কিন্তু খুঁজে বার করব। এই লিঙ্ক আপে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে কিন্তু তখন মানে সেটা কিন্তু অন্য পর্যায়ে বিষয়টা চলে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা বিষয়গুলোকে খোঁজার চেষ্টা করব এবং তথ্যগত যেটা বললাম সমস্যা থাকলে অবশ্যই সেগুলোকে রেকটিফিকেশন আমরা করব এবং সেখান থেকে অবশ্যই নিষ্কাশন বা বিয়োজন যে ব্যাপারটা সেটাকে কিন্তু আমরা মাথায় রাখছি। তো এইভাবে আমরা গোটা ব্যাপারটাকে একটা খুব আরো মানে ছাঁকনির মতন করে বিষয়টাকে তুলে আনার চেষ্টা করছি। তো এই ছিল আজকের বক্তব্য বা সুপার ভেরিফিকেশন বা ক্রস ভেরিফিকেশন, সেটা কি সেইটা আমরা মোটামুটিভাবে এখানে আপনাদেরকে বোঝাতে পেরেছি, যেটা স্পেশাল রোল অবজারভার যারা আছে, যারা এসেছে, তারা কিন্তু এটা করবে। তো বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটা যদি আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করতে পারেন, কিছু জানার থাকলে অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন করুন, আমি চেষ্টা করছি সবসময় উত্তর দেওয়ার এবং আপনাদের পাশে থাকার।